আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে মহান আল্লাহর অশেষ রহমতে। আমি বলেছিলাম যে এই মাস থেকে অর্থাৎ এই নভেম্বর ২০২৫ থেকে প্রতি মাসে ইনশাল্লাহ ১০ তারিখের দিকে আমি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পাচ্ছেন, এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনায় আসব। প্রথমত আমি বলেছিলাম যে এইগুলো থেকে গুরুত্বপূর্ণ যেসব শর্ট নোটস আছে এইগুলো নিয়ে আলোচনা করব বা ফিচার আছে এইগুলো নিয়ে। পরবর্তীতে ভাবলাম যে যদি আলোচনাই করি তাহলে পুরোটা নিয়ে আলোচনা করলে হয়। তো ক্লাসটা একটু বা আলোচনাটা একটু একটু লম্বা হতে পারে, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বিশ্বাস আপনারা যদি এই ক্লাসটা এখান থেকে করে যান তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া যে বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো এসেছে অর্থাৎ বিভিন্ন পরীক্ষা যেগুলো হয়েছে সেগুলো বাদে বাকি যত ধরনের আলোচনা আছে আপনারা এখান থেকেই সব তথ্য নিয়ে যেতে পারবেন আমার বিশ্বাস। এবং প্রতি মাসে আমি আল্লাহ দিলে এভাবেই আসবো। তো আমি আর কথা বাড়াবো না, আমি শুরু করি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে আপনারা এই মাসেরটা পড়বেন। দেখুন, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনাদের অবশ্যই এখন হাতে লাগবে। যদি না থেকে থাকে যখন আপনারা হাতে নেবেন তখন আমার এই আলোচনাটা বা ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তা না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর এটা নিয়ে আসার কারণ হচ্ছে এটা সবথেকে জরুরি এবং এটা সবার হাতে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটাই বেস্ট মানে এই ধরনের বইয়ের ভিতরে। ওকে, তো শুরু করি আমরা। দেখুন, প্রথমেই আপনারা পড়বেন হচ্ছে এই পৃষ্ঠাটা। আমি জানি এই পৃষ্ঠা আপনারা কেউই পড়েন না, কিন্তু এই পৃষ্ঠায় অনেক তথ্য দেওয়া থাকে। এই পৃষ্ঠাটা সবার আগে একটু দেখবেন। গেল। এরপরে যখন আসবেন পড়ার সিস্টেমটা আগে দেখেন। প্রথমেই হচ্ছে চলে যাবেন হচ্ছে এই গুরুত্বপূর্ণ যে তথ্য প্রবাহগুলো আছে সেইখানটায়। বুঝতে পেরেছেন? যেমন এখানে এই মাসে যে তথ্য প্রবাহগুলো আছে তার মধ্যে সবথেকে জরুরি যে দিনগুলোর তথ্য প্রবাহ তা হচ্ছে ৭ তারিখ এটা দাগান, ১৭ তারিখ এটা দাগান, ২২ তারিখ এইগুলো দাগান। ঠিক আছে? আবারও বলি ৭, ১৭, ২২ এইগুলো সবচেয়ে বেশি জরুরি এই তথ্য প্রবাহগুলোর মধ্যে। এবং যখন এগুলো পড়বেন ওই দিনগুলো থেকে ডিটেল আকারে এখানে দেওয়া আছে কি হয়েছে, এখান থেকে পড়বেন তখন। এবার আসেন, এইখানে আরেকটা জিনিস জরুরি, তা হচ্ছে নির্বাচনী সরি নির্বাচনী আইন সংশোধন। তার মানে আমাদের দেশের যে বর্তমানে যে নির্বাচনী আইনটা আছে এটাকে সংশোধন করার জন্য অলরেডি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে এখানে আলোচনা আছে, এখানে এইটা পড়লেই হচ্ছে। গেল। এরপরে আসেন সাম্প্রতিক বিষয়ে এমসিকিউ। এই জায়গাটা পুরোটাই পড়বেন, তবে এটা পড়ার আগে যে কাজটা করবেন তা হচ্ছে এই যে দেখছেন সাম্প্রতিক প্রশ্নোত্তর, এইটা একটু পড়ে নেবেন। আগে সাম্প্রতিক প্রশ্নোত্তরটা বাংলা এবং ইংলিশ দুটোতেই আসতো, কিন্তু আমি এখনকার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেখানে এটা দেখতে পাই না, শুধু বাংলাটাই দেখতে পাই। জানি না কেন এটা করছে। তো যাই হোক, এখান থেকে সব পড়বেন। পড়ার পরে আসবেন হচ্ছে এই সাম্প্রতিক এমসিকিউগুলোতে। এখানে সবই পড়তে হবে, এর কোনো মাপ নেই, কারণ এখানে নানা ধরনের চাকরির কথাই দেওয়া আছে। আপনারা যারা বিসিএস দিবেন এবং যারা ব্যাংকে দিবেন এবং নবম ও দশম গ্রেডে যারা পরীক্ষা দিবেন তারা এর সম্পূর্ণ সব কিছু হুবহু মুখস্থ করবেন। এবং যারা 11 থেকে 13তম গ্রেড বা এর পরে যত গ্রেড আছে এগুলো দিবেন তারা এখান থেকে মানে যেগুলো খুব ইজি, বুঝতে পেরেছেন, জটিল প্রশ্ন না সেগুলাই এখান থেকে পড়বেন। খুব বেশি জটিল প্রশ্ন আপনাদের আসবে না। ওকে, সরি, আমি আসলে এখনও পরিপূর্ণ সুস্থ হইনি। জানি না আল্লাহ কবে সুস্থতা লিখবেন, চেষ্টা চালিয়ে যাচ্ছি, ডাক্তারের পরামর্শ নিচ্ছি আলহামদুলিল্লাহ। এবার আসেন অনন্তলোক, অর্থাৎ পৃষ্ঠাটা হচ্ছে আপনাদের 10 পৃষ্ঠায়। এই 10 পৃষ্ঠা অনন্তলোক থেকে পড়বেন হচ্ছে রকিব হাসান ওনারটা পড়বেন, আর পড়বেন হচ্ছে এই যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম ওনারটা, আর কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। এবার আসেন হচ্ছে দিবস ও প্রতিপাদ্য। এখানে আসেন কোনটা কোনটা পড়বেন। এখান থেকে পড়বেন হচ্ছে 9 তারিখেরটা অর্থাৎ জাতীয় তামাকমুক্ত দিবস, 22 তারিখেরটা অর্থাৎ জাতীয় নিরাপদ সড়ক দিবস অক্টোবর মাসে 9 অক্টোবর 22 অক্টোবর। তারপরে আসেন হচ্ছে 5ই অক্টোবর অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস। তারপরে আসেন 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস, 13ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, 17ই অক্টোবর দারিদ্র বা আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস। এইগুলা। আর নতুন 2টা দিবস ঘোষণা করা হয়েছে, এই দিবস দুটো এখান থেকে একটু দেখে পড়ে নেবেন। গেল। এবার আসেন এই পৃষ্ঠায় অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 13 থেকে শুধু পড়বেন হচ্ছে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এটা। তারপরে হচ্ছে রিপোর্ট ও সমীক্ষা, এটা খুবই জরুরি। এখান থেকে দেখেন কি কি পড়বেন। এই রিপোর্ট ও সমীক্ষা থেকে পড়বেন হচ্ছে এই যে হেনলি পাসপোর্ট সূচক, এখান থেকে পড়বেন হচ্ছে শীর্ষ 3 দেশের নাম, অর্থাৎ পাসপোর্ট সূচকে বর্তমানে শীর্ষ 3 দেশ কারা। আগে জাপান ছিল, কিন্তু জাপান এখন পিছনে পড়ে গেছে। সিঙ্গাপুর বর্তমানে 1, দ্বিতীয় দক্ষিণ কোরিয়া, তৃতীয় জাপান। আর বাংলাদেশের অবস্থান বর্তমানে একেবারে 100, একেবারে মানে সমান আর কি। তারপরে পড়বেন হচ্ছে টাইমস হায়ার র্যাঙ্কিং, এখান থেকে পড়বেন হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে র্যাঙ্কিংটা সেটা, অর্থাৎ বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয় বর্তমানে কোন র্যাঙ্কিংয়ে আছে সারা বিশ্বে। আর বৈশ্বিক ক্ষুধা সূচকটা পড়বেন, সেখানে বর্তমানে বাংলাদেশের অবস্থানটা কত এটা পড়লেই হচ্ছে। গেল।
এবার আসেন পরবর্তী পৃষ্ঠায়, তা হচ্ছে ইউনেস্কোর সভাপতি নির্বাচন, এইটা পড়বেন। ঠিক আছে, আর পড়তে হচ্ছে না। তারপরে আসেন হচ্ছে এবার পৃষ্ঠা নাম্বার 17। পৃষ্ঠা নাম্বার 17 থেকে পড়বেন হচ্ছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ চট্টগ্রাম বিমানবন্দরটাকে আমি যদি ভুল না বলি, হ্যাঁ চট্টগ্রাম কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে অলরেডি, এবং এটাই এখন থেকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। এটা আরও ডিটেল আকারে এখান থেকে পড়বেন। এবার আসেন পরের পৃষ্ঠায়, অর্থাৎ 18 পৃষ্ঠায়, তা হচ্ছে যারা এই যে সামনে প্রতিরক্ষার পরীক্ষা যাদের আছে, এই যে সামনেই পরীক্ষা আপনারা এখান থেকে যেটা পড়বেন তা হচ্ছে ঢাকা সেনানিবাসের সাবজেল এইটা, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে যে আরও ডিটেল আকারে আছে এই জিনিসগুলো ভালো করে পড়বেন। আর পড়বেন হচ্ছে আপনারা সবাই মিলে পড়বেন হচ্ছে এই যে আগ্রাসন বিরোধী যে 8টা স্তম্ভ, এইটা বুঝতে পেরেছেন। আর পড়বেন সকল বিনিয়োগ সংস্থাকে একভূত করে বা একীভূত করে যে কাজগুলো বা যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা। আপনাদের একটু বলতে ভুলে গিয়েছি, আগের পৃষ্ঠায় এই যে নির্বাচন কমিশনের যে নতুন ক্যাডার সার্ভিসের যে সংযোজন, এইটা একটু পড়বেন। ঠিক আছে, বিশেষ করে আপনাদের ভাইভাতে বেশি লাগবে, যারা বিসিএস বা বিভিন্ন ধরনের ভাইভা দিবেন। ওকে, গেল। এবার আসেন পৃষ্ঠা নম্বর 19, শরিয়া ভিত্তিক প্রথম সরকারি ব্যাংক, এইটা পড়বেন শুধু এই পৃষ্ঠায়। ওকে, শরিয়া ভিত্তিক প্রথম সরকারি ব্যাংক এইটা। তারপর হচ্ছে এবার আসেন পৃষ্ঠা নাম্বার, এবার আমার আসলে আপনাদের বোঝানোর বিষয়, তা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 20 আছে গণভোট কি এবং কেন। দেখুন আপনারা এই গণভোট এটা কিন্তু 100% আসবে, ভাইবা থেকে শুরু করে যে কোনো ধরনের পিলি সব জায়গাতেই আসবে, রিটেনেও আসবে, কোনো ফিচার দিয়ে দিতে পারে গণভোট কি এবং গণভোটের বিষয়ে আপনি আপনার মতামত তুলে ধরুন। আচ্ছা, এখন বিশেষ করে 47 বিসিএসে আসার সম্ভাবনা রিটেনে সব থেকে বেশি, 50-এও আসতে পারে। এখন দেখুন কি বলেছে, তা হচ্ছে দেখুন গণভোট বলতে বোঝানো হয় কি, যে কোনো সংস্কারের উদ্দেশ্যে জনগণের যে মতামত, সেই মতামতটা তারা যেভাবে প্রকাশ করে সেটাই হচ্ছে গণভোট। বুঝতে পেরেছেন? অর্থাৎ নির্বাচন বাদে তারা যে ভোটটা দিচ্ছে কোনো সংস্কারের জন্য, তারা সংস্কারের পক্ষে কি বিপক্ষে, অর্থাৎ হ্যাঁ বা না ভোট, এই দুটা ভোট দেওয়ার অর্থই হচ্ছে সেই গণভোট। সহজ কথায় এর থেকে আর আপনাদেরকে বোঝানোর কিছু নেই, আপনারা ডিটেল আকারে পড়বেন। এবার আসেন নিচে, এটা তো দেখছেন যে কয়টা গণভোট হয়েছে সেইগুলা, আর এখন যেটা হতে যাচ্ছে সেটা কততম হতে যাচ্ছে, এগুলো এখান থেকে পড়ে নেবেন। তারপরে আসেন জুলাই সংবিধান বা জুলাই সনদ, বুঝতে পেরেছেন? এইটা কিন্তু আপনাদের আমি কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ বলবো এটা বলতে পারতেছি না, বাট এর কোনো লিমিটেশন নাই। বুঝতে পেরেছেন? আপনি যে পরীক্ষায় এখন দিতে চান না কেন, যে গ্রেডেই দিতে চান না কেন, এটা আসবেই। আচ্ছা, এই 2 পৃষ্ঠা মাস্ট আসবে। এখান থেকে বিশেষ করে আপনারা যেটা সব থেকে জরুরি পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। অর্থাৎ জুলাই সনদ বুঝতে গেলে এই পয়েন্টগুলো আপনারা এখান থেকে জেনে দিলে সবচেয়ে ভালো হবে। তা হচ্ছে প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান অধিষ্ঠিত থাকবেন না, এই যে সনদে এই যে উল্লেখটা আছে, এই উল্লেখে কিন্তু বিএনপি বাদে জামাত এবং এনসিপি ভোট দিয়েছে। গেল। পিআর ভিত্তিতে যে সংসদে নির্বাচন হবে সেখানে বিএনপি বাদে জামাত এবং এনসিপি ভোট দিয়েছে। নির্বাচন কমিশন নিয়োগের যে বিধান সংবিধানে যুক্ত করা হোক, এই জায়গায় সব ধরনের দলই ভোট দিয়েছে। ন্যায়পাল নিয়োগের যে বিধান সেটা সংবিধানে যেটা আছে সেটাকে আবার চালু করা হোক, কখনো তো নিয়োগ হয়নি, এইটাকে সব দলই ভোট দিয়েছে, অর্থাৎ এটা দেয়া হবে। আর পিএসসিতে, এটা সব থেকে জরুরি, পিএসসিতে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করতে হবে। অর্থাৎ এটা আর একটু ডিটেলি বুঝতে পারবেন, আর এটা আর একটু সার্চ দিলে ভালো বুঝতে পারবেন যে এখানে ওনারা কী বোঝাতে চেয়েছেন। তো বোঝাচ্ছে এটাই যে পিএসসিতে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করতে হবে, এইটার পক্ষে বিএনপি ভোট দেয়নি, শুধুমাত্র এনসিপি এবং জামাত ভোট দিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, গেল। আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এগুলো আপনারা ভালো করে দেখলে পড়লে বুঝতে পারবেন। এবার আসেন পৃষ্ঠা নাম্বার 23, এখান থেকে জাস্ট একটু বিশ্বের সর্বোচ্চ সেতু উন্মুক্ত, এই জায়গাটা একটু কোন সেতুটা কি, সেতুটা কবে উন্মুক্ত করা হয়, এইটা পড়লে হবে, আর কিছু লাগবে না। তারপরে আসেন পরের পৃষ্ঠায়, এখান থেকে এই এনজিবিএ, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন এটা কি। এবং এই এনজিবি এর সাথে যেটা জরুরি তা হচ্ছে এই যে দেখছেন বিশ্বের পরবর্তী এই পৃষ্ঠাটাকে বলে যায়, তা হচ্ছে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে, এনার সম্পর্কে জাস্ট হালকা আলোচনা আপনাদের মাথায় রাখলেই হবে। এবার আসেন এই পরের পৃষ্ঠায়, তা হচ্ছে সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন, এটা খুবই জরুরি, এটা ভালো করে পড়বেন। বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ যেটা, এটা পড়বেন। এক ভিসায় 6 দেশে ভ্রমণ, এইটা পড়বেন। আর হচ্ছে মাদাগাস্কারের সরকার পতন, এইটা বেশি জরুরি, এই দুটা পড়বেন। অর্থাৎ আপনার এই পৃষ্ঠা থেকে সিরিয়ার পার্লামেন্ট নির্বাচন এবং মাদাগাস্কারের সরকার পতন, এইটা দুটা বেশি করে পড়বেন। গেল। এবার আসেন
26 পৃষ্ঠাতে। 26 পৃষ্ঠায় যুক্তরাষ্ট্র সম্পর্কে একটু এখানে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র আগে কিন্তু জিরো মাইগ্রেশন নীতি আমেরিকাতে ছিল না, অর্থাৎ আমেরিকাতে যেমন লোক আসতো তেমন লোক যেত, এরকমই ছিল। কিন্তু এখন লোক যেতে পারবে, আসতে বেশি পারবে না। বুঝতে পেরেছেন? তার মানে আপনি যদি এখন আমেরিকাতে অভিবাসনের মধ্যে যান, এটা আপনার জন্য অনেক টাফ হয়ে গেছে। এটা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান প্রেসিডেন্ট এটাকে একেবারে জিরোতে নিয়ে আসছেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এখানে মেইন বিষয়। তারপরে নিচে আসেন যে বিশ্বের রাজধানী যে নিউ ইয়র্ক সিটি, এর বিষয় একটু ভালো করে পড়বেন। এটা আপনারা সবাই জানেন, এটা একটু পড়বেন। এই পৃষ্ঠার কিছু লাগবে না, পরের পৃষ্ঠাতেও কিছু লাগবে না। এবার আসেন পাকিস্তান এবং আফগান সীমান্ত যে সংঘাত, আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের যারা বিসিএস রিটেন দিবেন তাদের কিন্তু আন্তর্জাতিকে এই ইস্যুটা আসবে, প্রবলেম সলভিং হিসেবে আসতে পারে, বা আপনি একজন রাষ্ট্রদূত হিসেবে এইটার সপক্ষে বা বিপক্ষে যুক্তি দেখার সেই হিসেবে আসতে পারে। এখন এইটা কেন হলো দেখুন, ওই যে আমেরিকা যখন আফগানিস্তানে আসলো, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তখন কিন্তু তেমন কোনো দ্বন্দ্ব ছিল না, তারা একই ছিল। কিন্তু যখন চলে গেল, অর্থাৎ যখন তালেবানরা সরকার গঠন করলো এবং যখন আমেরিকা চলে গেল, তখন থেকেই মূলত ঝামেলা শুরু হয়েছে। তার মানে দুই দেশই চাচ্ছে একে অপরের জায়গা দখল করতে। সহজ কথা আমি বলে দিলাম, বিশেষ করে এখানে বলা হয়েছে আফগানরা বেশি চাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা বলা হয়েছে এখানে, আপনারা ভালো করে পড়লে আরো ভালো বুঝতে পারবেন। এবং এখান থেকে বেশি জরুরি হচ্ছে টিটিপি, অর্থাৎ যেটা হচ্ছে তেহরিকি তালেবান, এনাদের সম্পর্কে একটু ভালো করে জানবেন। এবং এই পাশে আছে পাকিস্তানিদের যে সংগঠন, সে বিষয়েও আছে, আপনারা আরও ভালো করে পড়লে বুঝতে পারবেন। এবার আসেন পরবর্তী পৃষ্ঠায়, তা হচ্ছে ইরানের উপর স্ন্যাপব্যাক। হোয়াট ইজ স্ন্যাপব্যাক প্রশ্ন আসতে পারে। দেখুন, স্ন্যাপব্যাকটা হচ্ছে কি, স্ন্যাপব্যাক মেকানিজম বলতে যেটা বোঝায় আর কি, এখান থেকে সবই পড়বেন, বাট এই জায়গাটা একটু ভালো করে পড়বেন। তা হচ্ছে একটু আমি একটু পড়ি, আপনারা একটু ভালো করে দেখেন। এখানটা একটু পড়তেছি এবং এখানটা একটু পড়তেছি, আপনারা তাহলে সহজে বুঝে যাবেন যে এই স্ন্যাপব্যাকটা কি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ইরানের উপরে স্ন্যাপব্যাকটা কেন দেওয়া হলো। সহজ কথা হচ্ছে, ইরান অস্ত্র, পরমাণু অস্ত্র আর বানাতে পারবে না। আগে এরকম একটা নীতিতে তারা সই করেছিল, কিন্তু তারা সেটা রাখে নাই। আমেরিকানরা বা বিশ্বের বড় বড় দেশগুলো মনে করে তারা সেটা রাখে নাই, তারা চুক্তি ভঙ্গ করেছে। তাই তাদেরকে আবার সেই চুক্তি, অর্থাৎ সেই স্ন্যাপব্যাক চুক্তি তাদের উপর আবার চাপিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? যাতে করে তারা আবার যদি এইটা করতে শুরু করে, তাদের বিরুদ্ধে যেন সারা পৃথিবী ব্যবস্থা নিতে পারে বা জাতিসংঘ ব্যবস্থা নিতে পারে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সেই স্ন্যাপব্যাক। ওকে, আচ্ছা। তারপর আমি এখানে কী রকম আছে আমি একটু দেখিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। স্ন্যাপব্যাক হলো এক ধরনের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া। ওই যে ব্যাক যুক্ত আছে এই জন্য, মানে আপনি আবারও ব্যাক করে দিলেন, সেই প্রক্রিয়াটাকে আবারও যুক্ত করে দিলেন, এইটাই হচ্ছে বিষয়। আর জেসিপিওএ, যেটার মানে হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, অর্থাৎ যেটাকে বলা হয় জেসিপিওএ, যা ইরান পারমাণবিক চুক্তি নামেও পরিচিত। অর্থাৎ এই জেসিপিও এর শর্ত ইরান না মানলে যেন দ্রুত ও বাধাহীনভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর করা যায়, সেই লক্ষ্যে 20 জুলাই 2015 জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 2231 নং প্রস্তাব গৃহীত হয়। স্ন্যাপব্যাক নামে অভিহিত প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা অভিযোগ উত্থাপন করতে পারবে। বুঝতে পেরেছেন? এবং এরপরে এই লাইনগুলো বেশি জরুরি, অর্থাৎ ইরানের বিরুদ্ধে থেকে শুরু করে অন্তর্ভুক্ত এই যে লাইন পর্যন্ত আছে না, এইটুকু খুব ভালো করে পড়বেন, তাহলে আপনারা ডিটেল এই বিষয়ে বুঝতে পারবেন। আপনাদের ডিটেলে যখন এটা আসবে, সে ব্যাংক হোক বা ধরেন আপনাদের বিসিএসে হোক, এই লাইনগুলো লিখলে সবচেয়ে বেশি মার্ক পাবেন আপনারা। আর আপনাদের অবজেক্টিভ আসলে হোয়াট ইজ জেসিপিওএ আর হোয়াট ইজ স্ন্যাপব্যাক বা স্ন্যাপব্যাক চুক্তি কি, এগুলো বেশি আসবে। এবার আসেন গাজা শান্তি পরিকল্পনা ও মধ্যপ্রাচ্যে সুবাতাস। যদিও এটা আসলে কিছুই হয়নি, তারপরে এখানে দিয়েছে, সে বিষয়ে আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের তুলে ধরি। দেখুন, আপনারা জানেন যে ট্রাম্প 20টি শান্তি প্রস্তাব দিয়েছিলেন, তার মধ্য থেকে এই 20টিই দেওয়া আছে। আমি জরুরি যে কয়েকটা, সে কটা আপনাদের একটু পয়েন্টগুলো বলে দিচ্ছি। সবচেয়ে জরুরি পয়েন্ট হচ্ছে নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 এবং নাম্বার 7। আবারও বলি, নাম্বার 1, নাম্বার 3, 1, 3, 4, 5, 6, 7, এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট হচ্ছে সবচেয়ে জরুরি। এবং বাকি এরপরে যা দেখতেছেন না, তা হচ্ছে ওইগুলোরই বিশ্লেষণ একরকম। তারপরে ভালো করে পড়লে আপনাদের সহজ হবে। আমি কিন্তু এই জন্যই এসেছি, যাতে করে আপনারা যদি এই পয়েন্টগুলো পড়তে পারেন, আপনাদের পড়ার সময়টা অল্পের মধ্যে আপনারা সেভ করতে পারবেন, বুঝতে পারবেন আসলে। বুঝতে পেরেছেন? গেল এরপরে দ্বিরাষ্ট্র সমাধান, অর্থাৎ আপনার এই যে ফিলিস্তিন আর ইসরায়েল যে দুইটা রাষ্ট্র আলাদা হবে কি হবে না, এই যে সমাধান, এই বিষয়ে কিছু বলা আছে। আর তারপরে আছে গাজা যুদ্ধের গাজা যুদ্ধের কর্চা, অর্থাৎ দিনলিপি, প্রতিদিন কী কী হয়েছে সে বিষয়ে এখানে ডিটেল আকারে বলা আছে। এইবার বা কে কী
মারা গেছেন, কোথায় কী হয়েছে সব কিছু বলা আছে। আর জরুরি যে বিষয়টা তা হচ্ছে বেলফোরের পর জিটিটিএ। আপনারা সবাই জানেন যে বেলফোর ঘোষণা কি, যারা বিসিএস পড়েন তারা তো খুব ভালো করেই জানেন। আমি আপনাদের একটু সহজ করে দিচ্ছি, খেয়াল করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের যে কুটচাল ছিল, অর্থাৎ গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি, অর্থাৎ জিআইটিএ, এটা আমি জিটিটিএ বলে ভুল করে ফেলেছি, সরি, এটা জিটা বা গিটা যেটাই বলেন। তো জিআইটিএ এই পরিকল্পনাটা হচ্ছে ওইটা, এবং এই পরিকল্পনাটা অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আসলে ফিলিস্তিনিদের অধিকার, সম্মান, মর্যাদা ও স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার নতুন আরেক বেলফোর ঘোষণা। আপনারা সবাই জানেন যে বেলফোর ঘোষণার মাধ্যমে কি হয়েছিল এবং ফিলিস্তিনিরা কীভাবে তাদের নিজস্ব জমি সব কিছু হারিয়ে ফেলেছিল। সে তেমনি আর একটা ঘোষণা আসছে এই গীতা বা জিটা, অর্থাৎ জিআইটিএ। এটা বুঝতে পেরেছেন, এই জন্যই এটাকে আগের বেলফোরের ঘোষণার সাথে তুলনা করা হয়েছে। গেল, এবার আসেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। দেখুন, যখনই কোথাও মানবাধিকার হনন হয়, সেখানে যদি সব ধরনের স্থলপথ, আকাশপথ, সব ধরনের পথ যদি বন্ধ হয়ে যায় যাওয়ার জন্য, তখন এই ধরনের ফ্লোটিলা নিয়ে, অর্থাৎ এই সুমুদ ফ্লোটিলা নিয়ে মানবাধিকার কর্মী বা যারা আসলেই তাদের সাথে দেখা করতে চায়, যারা অসহায়, তাদের সাথে খাদ্য নিয়ে যেতে চায়, তাদেরকে হেল্প করতে চায় অর্থ দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে, তখন এই ধরনের এই ফ্লোটিলার আয়োজন করা হয়। বুঝতে পেরেছেন, এইটাই হচ্ছে সহজ কথা, এবং এবারও তাই হয়েছিল এবং সেটা সফলভাবেই আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আপনারা এখান থেকে আরও ভালো করে পড়লে বুঝতে পারবেন। এবার আসেন বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, এটা আপনারা পড়বেন। আচ্ছা, তারপরে সাহিত্যিক পরিচিতি আছে, এখানে যে কয়জন সাহিত্যিকের কথা বলা আছে সবাই খুব জরুরি। বুদ্ধদেব বসু থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, মীর মশাররফ হোসেন, সবাই জরুরি, এটা আপনারা এমনিই পড়বেন। গেল, এরপরে নোবেল পুরস্কারের কথা বলা আছে, এখানে আমি আর যাচ্ছি না, এগুলো আপনারা পড়বেন। আমি যেখানে যাব সেটা হচ্ছে খেলাধুলা, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 42। পৃষ্ঠা নাম্বার 42 থেকে পড়বেন হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এইটা প্রথমটা। এরপরে পড়বেন এশিয়া কাপ ক্রিকেট 2025, এইটা। বিশ্বকাপের মাস্কাট ও বল, এইটা বা নতুন বল। আর পড়বেন হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ, এইটা। এবং ভাইবার জন্য, যদি ধরনের কোনো ভাইবা আপনার সামনে থেকে থাকে, তার জন্য পড়বেন হচ্ছে এইটা, বিসিবি পরিচালনা পর্ষদ। এটা কিন্তু এমসিকিউ বা রিটেনে আসবে না, রিটেনে তো আসবেই না, এমসিকিউ তো আসার সম্ভাবনা নাই, কিন্তু এইগুলো কিন্তু আসবে। এইটা শুধুমাত্র ভাইবাতে হয়তো আপনাকে আপনার দেখার জন্য যে আপনি খেলাধুলা সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন, এটা কিন্তু তখন আসবে। বুঝতে পেরেছেন, আপনারা যারা ভাইবা দিতে যাচ্ছেন সামনে যে কোনো চাকরি পরীক্ষায়, বিশেষ করে নবম দশম গ্রেডের, যে ক্যাডার হোক নন ক্যাডার হোক, আপনারা কিন্তু এটা পড়ে যাবেন। আচ্ছা, এবার আছে ফিচার, আধুনিক সমাজে নারী উদ্যোক্তা, তাদের ভূমিকা, এটা আপনারা সহজেই পাবেন, এটা ইজি একটা টপিক, পারবেন এটা আপনারা। আর আজকের দিনে শেষ যে বিষয়টা, যেটা দিয়ে আমি শেষ করব, তা হচ্ছে প্রিভেন্ট ফিচার, যেটা ইংলিশ ফিচার, প্রিভেন্ট অ্যান্ড রিভার্স ব্রেন ড্রেন। I think you already know, you have already known that what is brain drain. মেধা পাচার, বুঝতে পেরেছেন, অর্থাৎ একটা দেশে সব থেকে ভালো যারা, মেধাবী যারা, সে হতে পারে ডাক্তার, হতে পারে বিসিএস ক্যাডার, সে যেই হোক, মেধাবী যারা, তারা তাদের নিজ দেশে থাকতে পারতেছে না, কারণ নিজ দেশ তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে পারতেছে না তারা যেটা চায়, তারা তাদের মেধার মূল্যায়ন পাচ্ছে না, তখন তারা বাইরের দেশে চলে যাচ্ছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। এই যে চলে যাওয়াটা, এই যে ব্রেইনের আরেক দেশে চলে যাওয়াটা, মানে এই যে ব্রেইনটা ড্রেইন হয়ে যাচ্ছে, কোনো কাজে আসতেছে না নিজের দেশের জন্য, এটাই হচ্ছে সেই মেধা পাচার। বুঝতে পেরেছেন, এইটা হচ্ছে মেইন বিষয়। এখন এখানে ওনারা মূলত কি কি আলোচনা করেছে, আমি পয়েন্টগুলো একটু বললে আপনারা বুঝতে পারবেন। তা হচ্ছে যখন বলেছে দ্য ডুয়াল এইজ অফ গ্লোবাল মোবিলিটি, আপনি যখন বর্তমান বিশ্বে দাঁড়িয়ে আছেন, এখানে কিন্তু আপনি বিশ্বের ওই প্রান্তে কি হচ্ছে, এই প্রান্তে কি হচ্ছে, আপনি সবই বুঝতে পারতেছেন, আপনি কোথায় আপনার মেধা নিয়ে কতটুকু করতে পারতেছেন, আর তারা তাদের মেধা নিয়ে কী করতে পারতেছে আপনার মতো সেম মেধা নিয়ে, আপনি যখন বুঝতে পারতেছেন, এখন তো মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, তখন আপনি যদি দেখেন আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি এই দেশে থাকবেন না, বা যে দেশেই থাকেন না কেন সে দেশে থাকবেন না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ব্রেইন ড্রেন ইন বাংলাদেশ, বাংলাদেশে কেন ব্রেইন ড্রেন হচ্ছে সেই বিষয়ে আলোচনা করেছে। তারপরের পয়েন্ট হচ্ছে দ্য কস্ট অফ ব্রেইন ড্রেন, ব্রেইন ড্রেনের মূল্য কীভাবে আমাদের দিতে হচ্ছে, চরম মূল্য দিতে হচ্ছে, সহজ কথা। তারপর হচ্ছে হোয়াই ডু ট্যালেন্টেড বাংলাদেশিস লিভ, তাহলে কেন ট্যালেন্টেড বাংলাদেশিরা লিভ করতেছে, অবশ্যই কারণ আমাদের আর্থসামাজিকভাবে আমরা সেভাবে সবল নয়। বুঝতে পেরেছেন, আমাদের দেশ সেইভাবে তাদেরকে বেনিফিট দিতে পারে না, টাকা দিয়ে হোক, সামাজিক মর্যাদা দিয়ে হোক, কোনো কিছু দিয়ে না। গেল, আবার কেউ কেউ আবার ইচ্ছাকৃতও যায়, ইচ্ছাকৃতের কথা আমি বলতেছি না। আচ্ছা,
এবার আসেন পরবর্তীটায়, তা হচ্ছে হাউ আদার্স হ্যাভ রিভার্স ব্রেন ড্রেন। রিভার্স ব্রেন ড্রেন বলতে বোঝানো হয় কি, আপনি ব্রেন ড্রেনটাকে কমিয়ে দিলেন, অর্থাৎ যারা গেছে তাদেরকে আপনি আরও বেশি সুযোগ সুবিধা আপনার দেশে দিয়ে তাদেরকে আবার ফেরত নিয়ে আসলেন। এটাই হচ্ছে রিভার্স ব্রেন ড্রেন। প্রথমে কিন্তু বলেছে যে প্রিভেন্ট কীভাবে প্রতিকার করা যায় আর কীভাবে ফেরত নিয়ে আসা যায়। ওকে, তারপরের বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট অ্যান্ড রিভার্স ব্রেন ড্রেন ইন বাংলাদেশ। তার মানে কী কী পদক্ষেপ নিলে, কী কী কৌশল করলে বাংলাদেশের মতন জায়গায় বসে আপনি এই ব্রেন ড্রেনকে একেবারে প্রিভেন্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন? প্রিভেন্ট, দেখুন আমি প্রতিকার বলেছিলাম, এটা আসলে ভুল। প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ, কিওর মানে হচ্ছে প্রতিকার, অর্থাৎ এটাকে পুরোপুরি সমাধান করা যাবে না, বাট একটু লেভেলে আনা যাবে, সেটা হচ্ছে প্রিভেন্ট। তো এইটা কীভাবে করতে পারবেন, আর তাদেরকে এটা করার পাশাপাশি তাদেরকে কীভাবে ফেরত আনতে পারবেন, অর্থাৎ যারা যায়নি তাদের জন্য এটা কীভাবে প্রতিরোধ করতে পারবেন, আর যারা গেছে তাদেরকে কীভাবে ফেরত নিয়ে আনতে পারবেন। এটাই হচ্ছে প্রিভেন্ট অ্যান্ড রিভার্স ব্রেন ড্রেন বাংলাদেশের প্রেক্ষাপটে। কয়েকটা পয়েন্টের কথা বলেছে, আপনারা পড়বেন। এটা খুব সহজ একটা ইংলিশে লেখা, ইজিলি বুঝতে পারবেন। আর তারপরে বলছে দ্য রোল অফ পলিসি। এখন ওই যে স্ট্র্যাটেজিসগুলো, এর পাশাপাশি আরও কিছু পলিসি তৈরি করতে হবে আপনাকে, যেটা বাধ্যতামূলক মানুষকে মানতে হবে, এগুলোও করতে হবে। সেগুলো কী, সেগুলো এখানে বলেছে। আর শেষের যেটা পয়েন্টটা, তা হচ্ছে চ্যালেঞ্জেস টু ইমপ্লিমেন্টেশন। আপনি শুধু পলিসি তৈরি করলেন, পলিসি পর পলিসি, আপনি শুধু স্ট্র্যাটেজিস জানালেন, দেখিয়ে দিলেন, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন নাই, কোনো প্রয়োগ নাই, বাস্তব প্রয়োগ নাই, এতে তার কোনো কাজ হবে না। সেই কথা দিয়ে এটা শেষ করা হয়েছে, খুব সুন্দরভাবেই লেখা হয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে আর কিছু নাই, এরপরে আছে আপনাদের পরীক্ষার বিষয়গুলো। তো আমার বিশ্বাস আপনারা আমার এই লম্বা আলোচনা থেকে হয়তো লম্বা উপকার না পেলেও কিছু উপকার পেয়েছেন, যেটা আপনাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে অনেক সাহায্য করবে। বুঝতে পেরেছেন? আমি এই মাসে দেরিতে এসেছি, 17 তারিখে এসেছি। আজকে যে ঘটনাটা ঘটেছে, যে রায়টা এসেছে, আপনারা সবাই জানেন কার রায় এসেছে, কিভাবে এসেছে, তার কী কী সাজা হয়েছে, সেটা আপনারা জানেন। এইটা খুব ভালোভাবে মনে রাখবেন, এটা কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে আসবে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে, কতদিন পরে এই রায়টা দেওয়া হলো। যদি আমি ভুল না বলি 387 দিন পর। তারপর আমার ভুল হতে পারে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। অর্থাৎ মাননীয় যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, তার যে রায় ঘোষণা হলো, এটা কতদিন ধরে লাগবে রায় ঘোষণা করার জন্য, তিনি কী কী শাস্তি পেলেন, কত তারিখে এই ঘোষণাটা হলো, তার শাস্তি কোথায় কোথায় হয়েছে, আর তার কি আর কোনো কিছু বাদ আছে কিনা, এখন তিনি কী করবেন, এই বিষয়গুলো সবই জানার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, বিশেষ করে পিডি পরীক্ষাগুলোতে আসবে। বিশেষ করে আপনারা যারা এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা দিতে যাচ্ছেন, এই সামনে কয়েকদিন পরে আপনাদের আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কারণ যদি প্রশ্ন করা না হয়ে থাকে। যদি করা হয়ে যায় আলাদা আলাদা কথা, তবে ব্যাংকে আসবে, যেহেতু ব্যাংকের প্রশ্ন একদিন আগেও করা হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর বিসিএসের কথা বাদ দিলাম, ভালো থাকবেন সবাই। আমি সামনের মাসে ইনশাল্লাহ 10 তারিখের দিকেই আপনাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ যেটা ডিসেম্বর 2025, সেটা নিয়ে আসার চেষ্টা করবো, যদি মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আজকের এই পর্যন্তই আমি থামছি। শরীরটা একটু খারাপ লাগছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।